আমরা নিরপেক্ষ নই। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। সুধী দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমরা জানি আপনারা কেউ ভালো নেই, আমরা কেউ ভালো নেই, বাংলাদেশ ভালো নেই বলে। আমাদের দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকতাম। আজ থেকে 11 মাস আগের বা 1 বছর আগের যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা অনেক দূরে ফেলে এসেছি। আমাদের না আছে আইনের শাসন, না আছে নিরাপত্তা, না আছে অর্থনৈতিক নিশ্চয়তা, না আছে শিক্ষা ব্যবস্থা। সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। সবচাইতে বড় যেই সমস্যাটা আমরা এখন ভুগছি, সেটা যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কোনো মানুষের কোনো অধিকার নেই। একটা দেশের, একটা রাষ্ট্রের মানুষের কিছু গণতান্ত্রিক অধিকার থাকে। নিরাপত্তা, এটা একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে দেবে, সেটাও দিতে পারছে না। কেন পারছে না, কি হচ্ছে? আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের বিভিন্ন বিজ্ঞ মানুষ এনে, যারা বিষয়গুলো জানেন, তাদেরকে এনে তাদের কথা আপনাদের মাঝখানে পৌঁছে দিতে। এরকম আবারও চেষ্টা করছি। আমি জানি সেই কথাগুলো শুনলে আপনাদের একটু হলেও আশার সঞ্চার হয়, যে না, একটা রাস্তা তো হবে, সবসময় অন্ধকার থাকে না, আলো আসে। শুধু দর্শক শ্রোতা, আমাদের যে আজকের অতিথি এরকমই একজন মানুষ। তিনি পেশায় একজন ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর। যুক্তরাজ্য ভিত্তিক উনি লন্ডনে বসবাস করেন। ওনার নাম হচ্ছেন ব্যারিস্টার সাইদ আবিদিন। সাইদ ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। আহ, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের অনুষ্ঠানে এই প্রথম আসলেন। আমরা খুবই কৃতজ্ঞ যে আপনাকে আমরা যখন অনুরোধ করেছি, তখন আপনি সাথে সাথেই বলেছেন যে হ্যাঁ আপা, আমি সময় দিব। এই জন্য কৃতজ্ঞতা জানাই আবারও দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে। আমরা আলোচনা শুরু করি। হুম, শুরু ভাইয়া, করুন। আমি তো জাস্ট বললাম যে বাংলাদেশের সার্বিক অবস্থা। আপনি তো প্রতিনিয়ত, আমরা সবাই এগুলাতে সচেতন বাঙালি, এবং যাদের বিদেশে বসে কাজ করার সুযোগ আছে, সেই সচেতন বাঙালি যারা মুক্তিযুদ্ধের পক্ষে আমরা কাজ করে যাচ্ছি। একের পর এক এমন একটা অবস্থা যে আপনার বলে না, আমি তো একটু তিষ্ঠ হতেও পারছি না। এটা হচ্ছে, তারপরে আরেকটা হচ্ছে, তারপরে আরেকটা হচ্ছে। লাস্ট এই যে গোপালগঞ্জ, তারপরে মাইলস্টোনের ট্র্যাজেডি, তারপরে মানে ব- ব- উপদেষ্টা এবং তার সাঙ্গপাঙ্গদের উল্টাপুল্টা কথা। এখন দেখেন আমাদের যে সাবেক বিচারপতি খায়রুল হক, উনি একজন মুক্তিযোদ্ধা, ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। এবং আইনে তো এটা আসলে বলে না যে বিচারক তার বিচার করার জন্য অ্যারেস্টেড হবেন। এটা বোধহয় পৃথিবী থেকে আছে কিনা, আইনের ভাষায় আপনি বুঝিয়ে বলতে পারবেন। এবং শুনলাম যে ওনাকে কোনো মানে আইনজীবীও নিয়োগ করতে দেওয়া হচ্ছে না ওনার পক্ষ থেকে, ওনার পরিবার করতে পারছেন না। তো এই যে সার্বিক অবস্থা, মানবাধিকারের চরম লঙ্ঘন, এইটাকে আপনি একটু আমাদের দর্শকদের মাঝে ব্যাখ্যা করে বলুন, যেন ওনারা বুঝতে পারে যে আমরা সিরিয়াস একটা ক্রাইসিসের দিকে যাচ্ছি। বাংলাদেশের বর্তমান অবস্থা, সেই জুলাই আগস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, আমার মনে হয় 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যা ঘটেছিল, এরপরে এরকম ঘটনা এই প্রথম ঘটল। গত 54 বছরে বাংলাদেশের মানুষ এইরকম ভাবে অত্যাচারিত হয়নি। উম, যুদ্ধের পরে এবং মানবাধিকারের এরকম লঙ্ঘন বাংলাদেশে 54 বছরে ঘটেনি, যা ঘটেছে গত 10 মাসে। এই কথাটা খুব সহজে সংক্ষেপে বলা খুব কঠিন কাজ। গত 10-11 মাসে অন্তত ইন্টারন্যাশনাল মিডিয়া এবং রিপোর্টে প্রকাশিত খবরগুলো থেকে যেটা দেখা যায়, 1000-এরও বেশি মানুষ মারা গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতা দখল করার পর থেকে। আমি দুঃখিত, ক্ষমতা দখল করার কথা বললাম এই কারণে, উনি যেভাবে ক্ষমতা নিয়েছেন, এটা বাংলাদেশের কনস্টিটিউশন সমর্থন করে না, এটা আনকনস্টিটিউশনাল এবং এটা ইলিগ্যাল। অন্তত 2000-এর বেশি কমিউনাল অ্যাট্রোসিটিস ঘটেছে, ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয়েছে। আমি পত্রপত্রিকায় দেখেছি
ইন্টারন্যাশনাল মিডিয়ায় দেখেছি শত শত পুলিশ হত্যা করা হয়েছে, 450টারও বেশি পুলিশের থানা জ্বালিয়ে দিয়ে অস্ত্র লুটপাট করা হচ্ছে, যে সমস্ত অস্ত্র এখনো পাওয়া যায়নি। লক্ষ লক্ষ ফলস ক্রিমিনাল কেস আনা হয়েছে আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগ যারা সমর্থন করেন অথবা স্বাধীনভাবে যারা কথা বলেন অথবা মুক্তিযুদ্ধকে যারা সমর্থন করেন তাদের বিরুদ্ধে। এগুলো কোনো নতুন কথা না। শত শত সাংবাদিকের বিরুদ্ধে মামলা, অসংখ্য সাংবাদিকদের অ্যারেস্ট করে রাখা হয়েছে, কারণ ওনারা হয়তোবা আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন, মুক্তিযুদ্ধের কথা বলেছেন। এটা তো ওনাদের স্বাধীনতা, বাক স্বাধীনতা, কার পক্ষে কথা বলবেন। রাইট। আর এই যে কথাগুলো আপনাকে আমি বলছি, এগুলো বাংলাদেশের সব মানুষ জানেন এবং বুঝতে পারেন, কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদও করতে পারছেন না। আপনি দেখেন গোপালগঞ্জে ওনারা উস্কানি দিয়ে মার্চ টু গোপালগঞ্জ করে বঙ্গবন্ধুর মাজারটা ভেঙে দেওয়ার একটা চক্রান্ত। এটা সেই চক্রান্তের উদ্দেশ্য যে চক্রান্ত করে ওনারা ক্ষমতায় এসেছেন। আ- এটা বুঝতে কোনো আর অসুবিধাই হয় না। যারা প্রতারিত হয়েছিলেন তারাও বুঝতে পারেন, আমরাও বুঝতে পেরেছিলাম। যারা বাংলাদেশের স্বাধীনতাকে মানেনি, যারা বাংলাদেশের স্বাধীনতা মানতে পারেননি, যারা ধর্মনিরপেক্ষতা মানতে পারেননি, যারা সাম্য বা সমাজতন্ত্র মানতে পারেননি, গণতন্ত্র মানতে পারেননি, তারাই ক্ষমতা দখল করেছে। আর এটাই স্বাভাবিক। ক্ষমতা দখল করেই বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে দেওয়াটা এটা অস্বাভাবিক কিছু না, এটাই করার কথা। তো গোপালগঞ্জবাসী এটার প্রতিবাদ করেছেন। আওয়ামী লীগের কর্মীরা তো নিজের জীবন নিয়ে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন জায়গায় আছেন আত্মরক্ষার জন্য। তারা তো সংগঠিত না, তারা তো অ্যাক্টিভও না। অধ্যাদেশ দিয়ে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস বন্ধ করে দিয়েছেন। এটাও কত বড় একটা অগণতান্ত্রিক, মানবতা বিরোধী কাজ। এটা মানুষের অধিকার রাজনৈতিক দল করা। গোপালগঞ্জে যারা প্রতিবাদ করেছিলেন তারা গোপালগঞ্জের জনতা, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, যারা স্বাধীনতার পক্ষের মানুষ। এটা এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এরকম কিছু না। এরা হয়তো বিভিন্ন দলকে সমর্থন করেন, কিন্তু স্বাধীনতার প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, বঙ্গবন্ধুর প্রশ্নে এরা সবাই এক। এটা কিন্তু শুধু গোপালগঞ্জবাসী না, সারা বাংলাদেশের মানুষ তাই। আমি এই যে এবিএম বিচারপতি খায়রুল হক জি। সাহেবের কথা বলছিলেন, জি। প্রথমত আপনার বিচার বিভাগে যারা কাজ করেন, বিচারকরা স্বাধীনভাবে যাতে বিচার করতে পারেন। জি। বাংলাদেশে 18 শতকের একটা আইন আছে এবং পৃথিবীর সব দেশেই তাই। জি। আপনি যাতে স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারেন, জি। কথা বলতে পারেন এবং এবং সুবিচার প্রতিষ্ঠা করতে পারেন। জি। উনাকে, এই যে উনাকে অ্যারেস্ট করা হলো, কি কারণে অ্যারেস্ট করা হলো? কিছু ফলস অভিযোগের ভিত্তিতে, কিছু ভুয়া অভিযোগের ভিত্তিতে। কিন্তু আসলে যে কারণে করা হয়েছে সেটা হচ্ছে উনি বিভিন্ন সময় বিভিন্ন রায় দিয়েছিলেন, যেগুলো ওই পরাজিত শক্তির বিরুদ্ধে যায়, স্বৈরাচারের পক্ষে যায়, বিপক্ষে যায়, ধর্মনিরপেক্ষতার পক্ষে যায়, স্বাধীনতার পক্ষে যায়। আর আরেকটা কারণ হচ্ছে উনাকে এভাবে অ্যারেস্ট করার মধ্য দিয়ে অন্য সবাইকে জানান দেওয়া হলো, সাবধান, আমাদের বিপক্ষে কোনো অবস্থান নেবেন না। কিছুদিন আগে প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা, যিনি অবৈধভাবে ক্ষমতায় আছেন, উনি ওনার অফিসে ডেকে নিয়ে ইনস্ট্রাকশন দিয়েছেন, পরের দিন 21শে আগস্টের মামলার সবাই খালাস পেয়ে গেল কোর্ট থেকে। হ্যাঁ। কি অদ্ভুত ব্যাপার! তো আর এই যে আমাদের এবিএম খায়রুল হকের জন্য কেউ কোর্টে আসতে পারলেন না বা জামিন নেওয়ার জন্য কাজ করতে পারলেন না, কথা বলতে পারলেন না। কিছুদিন আগেই শখানেক আইনজীবীকে জেলে পুরিয়ে দেওয়া হয়েছে। হুম। আপনার আইনজীবী যারা মানুষের কথা বলবেন কোর্টে, মানুষের অধিকার নিয়ে কথা বলবেন, শুধুমাত্র তারা অধিকার নিয়ে কথা বলেছিলেন বা কাউকে সমর্থন করেছিলেন, কারোর জন্য কাজ করেছিলেন, এই অপরাধে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। বাংলাদেশে কি কখনো শুনেছেন? পৃথিবীর কোথাও কি শুনেছেন সখানেক আইনজীবী ভাবে জেলে ঢুকিয়ে দিতে? না। এই বিষয়গুলা, এই যে আমি বলছি, আপনি বলছেন, আমরা সবাই বলছি,
বাংলাদেশের সাধারণ মানুষ কি আসলে বুঝতে পারছে না? খুব ভালোভাবে বুঝতে পারছে। মানুষকে এত এত বোকা ভাবার কোনো কারণ নেই। বঙ্গবন্ধুর বাড়ি যখন জ্বালিয়ে দেওয়া হয়, মানুষ যদিও বটে রাস্তায় নামেনি, কিন্তু মানুষ যে ভেতরে ভেতরে ফুঁসে ওঠেনি, এটা কে বলেছে? মানুষ যে আগামীকাল মাঠে নামবে না, এটার কোনো নিশ্চয়তা নেই। এগুলো আম, করতে বলেন। দেখ ভাই, এখানে আমি আপনাকে একটু থামালাম যে মানুষ আসলে ফুঁসে উঠবে, এটাই এবং গোপালগঞ্জে যেটা হচ্ছে, গোপালগঞ্জে যেহেতু একটা জেলাতে ওরা অ্যাটাক করতে গেছে, আমি তো মানে ওদেরকে তো, ওদের গুনস, তো তারা গেছে, তো গোপালগঞ্জের মানুষরা সংগঠিত হয়ে তারা বঙ্গবন্ধুর সমাধি সহ তাদের নিজেদেরকে প্রোটেক্ট করেছে, তাই না? যেহেতু তারা গোপালগঞ্জবাসী, গোপালগঞ্জে কি অন্যান্য রাজনৈতিক মতাদর্শের লোক নেই? আছে। তারাও কিন্তু একত্রিত হয়ে গেছে। এই হয়তো এই ফ্যাসিস্টের দোসর বলে যারা মিথ্যা কথা বলে ক্ষমতায় চলে গেছে, ইউনূস বাহিনী, তাদের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের কর্মী সমর্থকরাও হয়তো আছে, কিন্তু তারা তাদের ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধুর সমাধি বা তারা তাদের নিজেদের লোককে প্রোটেক্ট করার জন্য ঐক্যবদ্ধ হয়ে গেছে। সেই জন্যই তো এই প্রতিবাদটা এসেছে। আর কিন্তু তারা যে বিচ্ছিন্নভাবে ইউনূস বাহিনী মব লেলিয়ে লেলিয়ে যে মানুষকে এবং আইনের ফাঁক ফোকর দিয়ে নজরুল যে কাজগুলো করছে, সেই জন্য বিচ্ছিন্নভাবে করছে বলে হঠাৎ করে আক্রমণ করছে, মানুষ রেডি হতে পারে না। কিন্তু তাই বলে যে হবে না, ফুঁসে উঠবে না, বাঙালি ফুঁসে বারবার উঠে এবং বাঙালি জিতে যায়। আমি এখন আপনার, যেহেতু আপনি একজন আইনজীবী, আইনজ্ঞ, এবং আপনি একজন সলিসিটর, ব্যারিস্টার, সো আপনি কিছু কাজ করছেন এই যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এই যে মানুষের মত প্রকাশের স্বাধীনতা নেই, বারবার যে অ্যাট্রোসিটির যে ভয়ঙ্কর মানবাধিকার বা যুদ্ধাপরাধ ঘটে যাচ্ছে বাংলাদেশে, সেটা নিয়ে আপনি কিছু কাজ করছেন আমি যতদূর জানি। এবং আপনি কি বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আপনি অভিযোগ দায়ের করছেন, এবং আপনি বিভিন্ন ধরনের, আপনি বিভিন্নভাবে গত 6-7 মাস কাজ করে যাচ্ছেন। আপনি কি আপনার কাজগুলো একটু খুব সহজ ভাষায়, যেন আমাদের দর্শকরা বুঝতে পারে, আইনি ভাষা তো আমরা বুঝি না, নর্মাল ভাষায় বলবেন আমাদের দর্শকদের জন্য? হ্যাঁ, অবশ্যই। আহ, আমি সর্বশেষ কাজ থেকে শুরু করি। জি। দেখেন, গোপালগঞ্জবাসীরা যখন প্রতিবাদ করলেন জি। এই অন্যায়ের বিরুদ্ধে, এই তখন যেটা হলো, আর্মি এবং র্যাব এবং ওদের সহযোগী প্রতিষ্ঠান এনসিপি, এরা সবাই মিলে যারা প্রতিবাদ করলেন, জি। নিরস্ত্র জনতা, তাদের উপর অত্যাধুনিক অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। হ্যাঁ। অসংখ্য মানুষ মারা গেল, জি। বা 300-400 মানুষ হতাহত হলেন। হাজার খানেকের মানুষের বিরুদ্ধে তারা কি করলো? মামলা দিয়ে ওদেরকে অ্যারেস্ট করলো। যাদের বিরুদ্ধে মামলা দেওয়া উচিত ছিল, সেই এনসিপি সদস্যরা যারা ইনস্টিগেট করলো, যারা এই এই আপনার নিরস্ত্র জনতাকে গুলি করে মারলো, সেই আর্মির সদস্যরা, তাদের বিরুদ্ধে মামলা না করে, এনসিপির সদস্যদের বিরুদ্ধে মামলা না করে সাধারণ জনতার বিরুদ্ধে মামলা করা হলো। আর অস্বীকার করা হলো এই হত্যাকাণ্ডকে। আর্মি ওনাদের ওয়েবসাইটে বলে দিল এটা সেলফ ডিফেন্স। আর্মির কেউ কি হতাহত হয়েছে? দেখাতে পারবে কোনো ফুটেজ যে ওরা অস্ত্র নিয়ে আর্মিকে গুলি করেছে? না। না। কিন্তু ডিসপ্রপোর্শনেট রেসপন্স, লাঠি সোঁটা নিয়ে যখন মানুষ প্রতিবাদ করে, আপনি তাকে মারণাস্ত্র দিয়ে গুলি করতে পারেন না। এটা ওইরকমই যেখানে ওই প্যালেস্টাইনের সাধারণ জনতা ইট পাটকেল ছুড়ে ইসরায়েলেরা আমাদেরকে মরণাস্ত্র দিয়ে গুলি করে। তো এটা এইটা এটা মানবতা বিরোধী অপরাধ। তো এখানে যারা ভিকটিম হয়েছেন, প্রথম কথা হচ্ছে তারা অস্বীকার করার মাধ্যমে আরেকটা অপরাধ করছেন। আপনি যখন অস্বীকার করবেন, তাহলে তার বিচারই করবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব গত 10 মাস যেটা করছেন, বিভিন্ন জায়গায় উনি যখন ইন্টারভিউ দেন, প্রথমেই এসে বলে দিলেন মানুষ উদযাপন করছে যখন এই সমস্ত সন্ত্রাসীরা পুলিশ মারছে, সাধারণ জনতা মারছে, আওয়ামী লীগের সমর্থকদের হত্যা করছে। পরবর্তীতে উনি কি করলেন? অধ্যাদেশ দিয়ে বললেন বিচার করা যাবে না। আপনি যাবে না। চিন্তা করতে পারেন, এই শতাব্দীতে অধ্যাদেশ দিয়ে বলে দেওয়া হয় বিচার করা যাবে না? এটা তো মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। এই ডেট থেকে এই ডেট পর্যন্ত যা ঘটেছে, এই লোকজন যারা জড়িত ছিল সমন্বয়কদের সাথে, তাদের বিচার করা যাবে না। এটা এটা চিন্তা করার মতো নয়।
আইন কোনোভাবেই কোনো নৈতিকতা এবং ইসলাম ধর্ম যে ধর্মের নামে তারা রাজনীতি করে সেই ধর্ম এটাকে সমর্থন করে না। না। এটা তো ধর্মের নামে ব্যবসা করছে, এই জন্য এগুলো এরা করতে পারে। তো এই যে গোপালগঞ্জে তারা হত্যা করলো, এদের একজন ভিকটিমের পক্ষ থেকে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি অ্যানালাইসিস করে অসংখ্য ভিডিও দেখেছি আমি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিওগুলো এসেছে। একজন মৃত মানুষকে যেটা মনে হলো খুঁচিয়ে বুলেট বের করা হচ্ছে, গুলি করার নির্দেশ দেওয়া হচ্ছে, গুলি করা হচ্ছে। তো অর্গানাইজডভাবে সাধারণ জনতার উপর। তো হুম। এই সমস্ত এভিডেন্স নিয়ে আমি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, ওখানে যা আর্মি অফিসার ছিলেন, জিওসি ছিলেন, ওদের বিরুদ্ধে এবং আরও অন্যান্য বিরুদ্ধে, সজীব ভুইয়া, আসিফ সজীব ভুইয়া, এদের বিরুদ্ধে, ওনার ক্যাবিনেটের বিরুদ্ধে, রেজওয়ানা যিনি বলেছেন যারা আপনার দাঁড়িয়েছিল প্রতিবাদ করতে তাদের বিরুদ্ধে রেজওয়ানা ব্যবস্থা নেবেন। আমি ওনার ভিডিওটা শুনেছি, উনাকেও হুম। এনেছি। কারণ উনি অ- যারা ক্রিমিনাল তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে যারা প্রতিবাদকারী নিরস্ত্র মানুষ তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা বলছেন, মানে উনি হত্যাকারীদের উৎসাহ দিচ্ছেন। তো এদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আমি একটা কমপ্লেন্ট ফাইল করেছি আজকে খুব সকালবেলা। আমি বিশ্বাস করি এটা আন্তর্জাতিক আদালত ইনভেস্টিগেশন করবেন। তাছাড়া আমি এর আগে গত 10 মাসে যে অনেক হত্যাযজ্ঞ হয়েছে, ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে, আওয়ামী লীগ সমর্থনকারীদের হত্যাযজ্ঞ হয়েছে, ডাউথি স্ট্রিট চেম্বার যেটা করেছেন, যেটা বলেছেন যে একটা সুনির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে আপনার এই অত্যাচারটা হচ্ছে, একটা আইডেন্টিফায়েবল সোসাইটি। হ্যাঁ। এরা দেখা যায় জয় বাংলা বলে হত্যা করে ফেলা হয়, অর্থাৎ যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসেন, যারা সেকুলার সমাজকে বিশ্বাস করেন, যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বা আওয়ামী লীগ কর্মী, এরা সংবাদকর্মী হতে পারেন, আইনজীবী হতে পারেন, এরা সাধারণ জনতা হতে পারেন, ছাত্র হতে পারেন, এই আইডেন্টিফায়েবল গোষ্ঠীর বিরুদ্ধেই কিন্তু এই অত্যাচার অন্যায় হচ্ছে। এটা একটা রিকোয়ারমেন্ট এই ইন্টারন্যাশনাল কোর্টের মানবতা বিরোধী অপরাধের। তো তাছাড়া এই পুরো বিষয়টা নিয়ে আমি 3জন ভিকটিমের পক্ষ নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আমি গিয়েছি এপ্রিল মাসে এই বছরের। আর তাছাড়া একটা কাজ করেছি আমি, আমি ভাবলাম যে ফেসবুকে, ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক কিছু তো বলা হয়, কিন্তু এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে বিশ্বাসযোগ্যভাবে ব্যাপারটা তুলে ধরা দরকার। এবং এভাবে যদি তুলে ধরতে পারি তাদেরই নিউজ, তাদেরই প্রকাশিত নিউজ, বিভিন্ন আর্টিকেল, যেটা তাদেরই বিশ্বাসযোগ্য রেসপেক্টেড প্রেস আউটলেটগুলো প্রকাশিত করেছে, এগুলো নিয়ে আমি একটা চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আসলে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করছেন, কি করতে যাচ্ছেন, কি করেছেন, উনি উনি কিভাবে ক্ষমতায় এসেছেন এই আপনার ইসলামিক এক্সট্রিমিস্টদেরকে নিয়ে, যারা সন্ত্রাসী, যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী। আপনার হিজবুত তাহিরকে ব্রিটিশ গভর্নমেন্ট সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি দিয়েছে, আমেরিকান গভর্নমেন্ট ইসলামিক ছাত্র শিবিরকে সরকারিভাবে আপনার সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশ তাই করেছে। এদেরকে নিয়ে এদেরকে নিয়ে উনি ক্ষমতা এসেছেন, এদের সমর্থনে, এদের দ্বারা পরিচালিত হয়ে, অথবা এদেরকে উনি পরিচালনা করেন। এই ব্যাপারটা আমি ইন্টারন্যাশনাল মিডিয়ায় প্রকাশিত খবর দিয়ে, তাদের বিশ্বাসযোগ্য খবর দিয়ে তারা কি অ্যাট্রোসিটিস ঘটিয়েছে, সেই ভয়েসে ডেলে, তারপরে আপনার বিবিসি, আর্টিকেল। হুম। ডয়েচে ভেলে, বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ান, টাইমস অফ গার্ডিয়ান। ইন্ডিয়া, এই সমস্ত ওয়ার্ল্ড ওয়াইড, লা মন্ডে, পৃথিবীর বিখ্যাত সংবাদ মাধ্যম, প্রেস মিডিয়া, এদের খবর নিয়ে প্রায় 3000-এর খবর ঘাটাঘাটি করে ওখান থেকে 250টা খবর নিয়ে আমি একটা ডোসিয়ার তৈরি করেছি। করে সেটা আমি বিভিন্ন দেশের পার্লামেন্টে, এই ইউনাইটেড কিংডমে অবস্থিত বিভিন্ন দেশের আপনার এমবেসি এবং তাদের দেশের প্রতিনিধিদের কাছে, আমি জাতিসংঘের মানবাধিকার সংস্থা, জাতিসংঘের কাছে এবং নোবেল পিস প্রাইজ কমিটিকেও প্রেজেন্ট করেছি, আরও অন্যান্য হিউম্যান রাইটস সংস্থাগুলোর কাছে প্রেজেন্ট করেছি, যাতে এটা এটাকে তারা খণ্ডন করতে পারে না, এটাকে যাতে অগ্রাহ্য করতে পারে না, তাদের মতো করে তারা যা বিশ্বাস করে তাই তুলে ধরেছি। এই মেথডটা ফলো করেছি আর কি। তো এটা মনে হয় এটা আমি অনেক মাস ধরে করেছি, সেই অগাস্ট থেকে শুরু করেছিলাম, ইভেনচুয়ালি ফাইল করা শুরু করেছি মার্চ এপ্রিল থেকে। মনে হয় এগুলো কাজ হচ্ছে, কারণ এগুলো এখন দেখছি মানবাধিকার সংস্থাগুলো প্রতিবাদ করছে, বাংলাদেশ সরকারকে তারা হ্যাঁ। সতর্ক করে দিচ্ছে। এম, এ, এবং বিভিন্ন দেশের কংগ্রেসম্যানরাও কথা বলছেন এগুলো নিয়ে, ব্রিটিশ পার্লামেন্টেও কথা হচ্ছে। আম, সোজা কথা, এই এই এ- এই ডক্টর মোহাম্মদ ইউনূসের রেজিম যে
এত ভয়াবহ অপরাধ বাংলাদেশে সংঘটিত করছে, এটা এক্সপোজ হওয়া দরকার ছিল বিশ্ব বিবেককে জাগিয়ে তোলার জন্য। আর এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে নেচারটা, আমি তো এখানে 28 বছর ধরে, তারা অনেক কিছু জেনে অনেক সময় কথা বলেন না, কিন্তু যখন এক্সপোজড হয়ে যায়, হুম। তখন পাবলিক ডোমেনে চলে যায়, তখন কিন্তু চট করে ওনারা ভোল পাল্টে ফেলে। তো হ্যাঁ, চেহারা পাল্টে ফেলে। এরা পাল্টে ফেলে। নিজের যে স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে যায়, অন্য অন্য ইয়েতে চলে যায়। হ্যাঁ। দেখেন, কিয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী এই ডক্টর হুম। মোহাম্মদ ইউনূসের সাথে কিন্তু মিটিং করলেন না। করলেন না। উনি কিন্তু আমি বা আমরা বা আমাদের মতো আপনি, আমরা সবাই মিলে যে কাজগুলো করছি ইন্টারন্যাশনালি, সেই কাজেরই ফসল আমার মনে হয়। অনেক ধন্যবাদ। আমি জানি যে আপনি যে যে বিস্তৃত একটা কাজের কথা বললেন গত আম, বিগত সময় ধরে ইউনূস রিজিমের যে কুকর্মগুলো আপনি যে একটা কম্পাইল করে যে আপনি যে কাজটা করলেন, আমি জানি এটাতে বিদেশে বসে নিজের জীবন জীবিকার পাশে এটা করা, এটা একটা ভীষণ চ্যালেঞ্জের কাজ। সময়, সবকিছু, অর্থ, সবকিছু আপনাকে এটার জন্য বিনিয়োগ করতে হয়েছে। এই জন্য আমি ভীষণভাবে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, যারা এই নির্যাতনের শিকার, সবার পক্ষ থেকে আপনাকে ভীষণভাবে কৃতজ্ঞতা জানাই। আপনাকে জাস্ট আরেকটা জিনিস বলি, আমি একটু আগে দেখলাম সোশ্যাল মিডিয়াতে, তো গোপালগঞ্জের যে ঘটনাটা, হ্যাঁ, গোপালগঞ্জ গণহত্যা হয়েছে, সেখানে সরকার একটা তদন্ত কমিটি করেছে। সেই তদন্ত কমিটিতে সরকারি স্থাপনায় হামলার কথা বলা হয়েছে। তাদের ভাষায় যে 5-7 জন 5 জন লোক, বাচ্চা মারা গেল, তাদের জন্য কোনো কিছু তাদের উল্লেখই নাই ওই ইয়াটার মধ্যে, প্রজ্ঞাপনটার মধ্যে। আমি আপনাকে পাঠাবো, আপনি একটু দেখেন। মানে কতটা নির্দয়, কতটা। অবশ্য আপনার মনে আছে তো এই যে কিছুদিন আগে মাইলস্টোনের আহ, এত বড়গুলা বাচ্চা আমাদের চলে গেল, আর ওনারা জুস খাচ্ছেন, অ্যাপেল জুস। ভয়াবহ, ভয়াবহ। ভয়াবহ, মানুষের কতটা নির্দয় এই হতে প্রসঙ্গে একটু পারে বলতে চাই, এগুলা। দুঃখিত আপনার কথা আটকে বললাম। না না, আহ, ঠিক আছে। মাইলস্টোনে আমি যতটুকু জেনেছি প্রায় 250-র কাছাকাছি ছাত্র মারা গিয়েছে, জি। একাধিক শিক্ষক মারা গিয়েছেন, 27 জন মারা গিয়েছে সরকার বললেন। কি নির্মম, নির্দয় এই প্যারেন্টসদের, মানে এই বাচ্চাদের প্যারেন্টসদের কি অবস্থা! আপনি গোপালগঞ্জে 5 জন না অনেকেই মারা গেছেন, ইনজিউর্ড হয়েছে, ওদের কথা উল্লেখই নেই। উল্লেখ, না, আমি বললাম যে তাদের ভাষ্য অনুযায়ী, তাদের ভাষ্য অনুযায়ী যারা মারা গেছে তাদের কথা তো উল্লেখ থাকবে। আপনি জানেন যে এই ঘটনায় আমি এই খবরটা পেলাম যে ওরা একটা গায়েবী মামলা তখনই করেছিল। তাও কোনো ভিকটিমের প্যারেন্টস বা অভিভাবক বা তা না, তারা থানা উপপরিদর্শক বা এরকম কেউ একজন, তো সেই সময় একটা গায়েবী মামলা, অজ্ঞাতনামা মামলা করেছে 5,400 গোপালগঞ্জবাসীর উপরে। এরকম একটা ইয়েও আমি ফেসবুকে দেখছিলাম, একজনের, মাসুদ কামাল বা সামন কেউ একজন ভিডিও করছিলেন। তো মানে ভয়াবহ, মানে কোনো কোনো নিয়ম নীতি কিছু নাই। এই যে আমি এর এ- এ- ধারাবাহিকতায় বলছি বল- আপনাকে, এই যে মনে করেন যে যে একটা, সত্যি কথা বলতে ডক্টর ইউনুস, আম, এই ভদ্রলোক মব দিয়ে বাংলাদেশকে চালাচ্ছেন। মব দিয়ে উনি যে, ও দুই তিনটা ব্যাপার হতে পারে। উনি একটা এজেন্ডা নিয়ে এসেছেন, সেটা মানে পরাজিত শক্তির হাতে দেশ তুলে দিয়ে উনি হয়তো সটকে পড়বেন, এটাও হতে পারে। অথবা উনি এভাবেই বছরের পর বছরের ক্ষমতায় থাকবেন, যেটা আমরা অনেক ইসলামিক দেশগুলোতে দেখেছি হয়েছে, ভয়াবহ তাদের পরিণতি আজকে, এটাও হতে পারে। কিন্তু এই যে একটা চরম, মানে আমাদের দেশে এখন কোনো কনস্টিটিউশন বা সংবিধানের আওতায় বা অধীনে আমাদের দেশ চলছে না। সেটা হচ্ছে উনি যে প্রত্যেকটা ইয়ে ভেঙে ভেঙে, এটাই প্রমাণ করছে যে ওনারা, এবং এটার নাম ওনারা কখনো দেন বিপ্লবী সরকার, কখনো দেন অভ্যুত্থান সরকার, কখনো দেন কোনো কিছু। একজন আইনজীবী হয়ে, আইন বিশেষজ্ঞ হয়ে, একটা স্বাধীন সার্বভৌম দেশে এরকম একটা বাহিনী এসে যে বসে গেল, এবং তারা যে এরকম আহ, যা ইচ্ছা তাই করছে, এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, দিন শেষে তো 20 কোটি মানুষ, মানে এটা কিন্তু একটা, মানে ভীষণ পপুলেটেড কান্ট্রি। আপনার কি মনে হয় যে এটা আসলে এর শেষ কোথায়? এ কি থামবে? বা আমাদের যে আশেপাশের যে রাষ্ট্র, আপনি যদি ভারত বলেন, মিয়ানমার বলেন, ওরা, স্পেশালি ভারত, ওনারা তো আমাদের একদমই নেইবারিং কান্ট্রি, রাইট? ওনাদেরও তো একটা সিকিউরিটি থ্রেট। তো আমি তো ওনাদেরও, ভারতকে আমরা ভেবেছিলাম কিছু একটা, সেইভাবে তো কোনো
আম, মানে কোনো ওনাদেরও তো কোনো কিছু, মানে ওনাদের কাছ থেকে কিছু আসলে বুঝতে পারছি না ওনাদের স্ট্যান্ডটা কি। ওনাদের কি মনে হয় আপনার আন্তর্জাতিক ভৌগোলিক ব্যাপারটা আপনি যদি একটু দেখুন, বলেন। এখন যা হচ্ছে এটাই হওয়ার কথা, যে হুম। মব ভায়োলেন্সের মাধ্যমে আনকনস্টিটিউশনালি ওনারা ক্ষমতায় এসেছেন, সেখানে তো আইনের শাসন থাকবে না। না। আপনার আম গাছে আম দেয়। আপনি যে যে লোকটা যেভাবে যারা ক্ষমতায় এসেছে আপনার অবৈধভাবে, তারা তো অবৈধ কাজ করারই কথা, এখানে তো কোনো আইনের শাসন থাকার কথা না। না। ওনারা কতগুলো এজেন্ডা নিয়ে আসছিলেন, এসেছেন, যেটা ওই যে শুরুতেই বললাম, যারা মুক্তিযুদ্ধকে মানেনি, বাংলাদেশকে মানেনি, তারা তো তারা তারা তাদের তো সবচেয়ে বড় শত্রু এখন আমাদের এই সংবিধান। তারা তো এই জন্যই জুলাই সনদের কথা বলে, কারণ এই জি। জুলাই সনদ না হলে তারা সংবিধানকে বাতিল করতে পারে না। 3 থেকে 4 মিলিয়ন মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে স্বাধীন হয়েছে যে দেশটা, এত সহজে কনস্পিরেসির মধ্য দিয়ে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে মানুষ হত্যা রাজনীতি করে যারা ক্ষমতা এসেছে, তারা সেটা পারবে না, আপনাকে বললাম। আর বাংলাদেশের মানুষ এগুলো সব এখন বুঝতে পারছে, যারা প্রতারিত হয়েছিল তারাও খুব ভালো বুঝতে পেরেছে। কিছু সংখ্যক লোকের কিছু ক্ষোভ ছিল নিশ্চয়ই। একটা সরকার 16-17 বছর ক্ষমতায় থাকলে যতই ভালো কাজ করুক না কেন, কিছু কিছু মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেন। আর কিছু কিছু ভুল তো সরকারের এমনি তো থাকেও, সেই সুযোগটা তারা নিয়েছে। কিন্তু এরা সবাই এখন বুঝতে পারছেন, বলবো যে সবাই, যে এরা বুঝতে পারেননি যে এরা কেন এসেছে। আর আন্তর্জাতিক যে সেই চক্রান্ত আমেরিকার, আমেরিকা চাচ্ছে, বার্মা অ্যাক্ট করেছে তারা আমেরিকায়, ওখানে বার্মার ওখানে তারা আরাকানদেরকে সহযোগিতা দিতে চায়, বার্মাকে দ্বিখণ্ডিত করতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র হতে যাচ্ছে। আমেরিকা 50 বছরের আগে থেকে, 54 বছর থেকে আপনার ঘাঁটি চায় এখানে। তো আমাদের বঙ্গোপসাগরে $1 ট্রিলিয়ন সম্পদ পাওয়া গেছে, এটা নিয়ন্ত্রণ চায়। আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে এগুলো আমেরিকাকে দিচ্ছিলাম না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছিলেন না, ওনাকে সরানোর প্রয়োজন ছিল। এই দুয়ে দিয়ে চার, এই আমেরিকার এই প্রয়োজন, আর এই সন্ত্রাসী ইসলামিক হিজবুত তাহরির জামাত ইসলামী, যারা স্বাধীনতা কামানের মানেনি, এই দুজন মিলেই এই কাণ্ডটা ঘটিয়েছে। সারা বাংলাদেশের মানুষ তাই বুঝে। ভারত খুব ভালোভাবেই বুঝতে পারছে, চীনও খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে, এখানে যদি আমেরিকা নিয়ন্ত্রণ নেয় তাহলে ওনাদের নিরাপত্তার কি অবস্থা হবে। আর জি, আমি ওটাই নিশ্চিত জানতে চাচ্ছি। ভারতও বসে নেই, চায়নাও, আমি নিশ্চিত ভারত আর চায়না বসে নেই। আপনি ভেবে দেখুন, আপনি বার্মাকে দুটুকরা করে ফেলবেন, বার্মা বসে থাকবে? না। বাংলাদেশকে তো আক্রমণ করবে বার্মা। আপনি করিডোর দেবেন? তো বাংলাদেশের সার্বভৌমত্বকে উনি নিয়ে যাচ্ছেন একটা প্রশ্নের মুখে, বিপদের মুখে। বাংলাদেশের মানুষের নিরাপত্তাকে কোনো কেয়ারই করেন না, ওনার সাঙ্গপাঙ্গরাও কেয়ার করেন না, ওনার ইসলামিক জামাতে ইসলামী ওনাকে সমর্থন করে। তার মানে এরা কারা? এরা বাংলাদেশকে ভালোবাসে না, এরা বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে চায় না। এটা বাংলাদেশের মানুষ যেরকম উপলব্ধি করছে, বাংলাদেশের ছাত্ররা উপলব্ধি করছেন। হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র বেরিয়ে আসছে এখন এদের বিরুদ্ধে। কই এখন এনসিপি সমন্বয়, এরা তো এখন সমর্থন করছে না মাইলস্টোনের ছাত্রদেরকে। ছাত্ররা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন কারা ছাত্রদের ভালো চায় আর কারা চায়নি। এই কোটা বিরোধী আন্দোলনের নামে ছাত্রদের যে কত বড় প্রতারণা করেছে এরা, এরই 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 এখন ফসল, এরই পরিণতি আমরা এখন ভোগ করছি। মানুষ মানুষ অনুতপ্ত, যেরকম বলছেন, মানুষ ফুঁসে উঠেছে, উঠছে, এবং আমরা খুব শীঘ্রই দেখতে পারবো এর এর পরিণতি। অনেক ধন্যবাদ ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। এবার আমি একটু উম, একটা খুবই প্রাসঙ্গিক কিন্তু একটা যৌক্তিক প্রশ্ন আপনাকে করছি। আপনার যদি অ্যান্সার করতে না ইচ্ছা করে আপনি আমাকে বলবেন। সেটা হচ্ছে, বাংলাদেশের আমরা যত কথাই বলি এবং এর মধ্যে না, ঠিক আছে। প্রফেসর ইউনূস বুঝে গেছে যে আওয়ামী লীগের যে কাল্ট জনসমর্থন, কারণ আওয়ামী লীগের বঙ্গবন্ধুর নেতৃত্বে বা বঙ্গবন্ধুর একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ, রাইট? এটার একটা বিশাল লিগেসি আছে। এবং শেখ হাসিনা 16 বছর, তারও আগে 2 টার্ম উনি ক্ষমতায় ছিলেন।
আহ, সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের যে গ্রহণযোগ্যতা এটা অনস্বীকার্য, এটা মানুষের মনে আছে। যেটা ইউনূস সরকার গত আম, মানে 1 বছর স্বৈরাচার বলে দমন পীড়ন করার, স্বৈরাচার বলে দমন পীড়ন করার চেষ্টা করছে, সবই ঠিক আছে, কিন্তু গত 11 মাসে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, তাদের অনেক গুরুত্বপূর্ণ নেতারা দেশ বিদেশে আছেন সেইভাবে। প্রথম 5-6 মাস ওনারা হতবিহ্বল হয়ে গেছেন, বুঝে গেছি। কিন্তু এখন তো একটু বেটার হয়েছে। একটা রাজনৈতিক দলের খুব বেশি বেটার হওয়ার সুযোগ নেই, কখনো ভালো কখনো খারাপ, খারাপ পরিস্থিতিতে ট্যাকেল দিবে, সেটাই একটা রাজনৈতিক দলের কাজ, বিচক্ষণতা। এবং আওয়ামী লীগের মতো দল পৃথিবীতে কয়টা দল এরকম আছে? তো সে অবস্থায় আওয়ামী লীগের ক্যাম্পটা কেমনে এই মুহূর্তে আপনি কিভাবে দেখছেন, বা তাদের ভবিষ্যৎটাকে আপনার কেমন কাছে কেমন মনে? দেখুন, একটা দল কখন শক্তিশালী হয়ে ওঠে? জি। একটা দল শক্তিশালী হয়ে ওঠে যখন একটা দল জনগণের দল হয়ে ওঠে, জি। মানুষের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে। জি। একটা দল যখন ক্ষমতায় থাকে, একদিকে যেমন ভালো কাজ করলে করলে অনেক জনপ্রিয়তা পায়, অনেক শক্তিশালী হয়, কিন্তু ক্ষমতায় থাকার সময় এ দল কিন্তু ভেতরে ভিতরে একটু দুর্বল হতে থাকে। কারণ জি। ক্ষমতায় থাকি যখন দল থাকে, দলকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, টুকটাক ভুলও করে থাকে। কিন্তু জি। একটা দল যখন অত্যাচারিত হয়, জি। অত্যাচারিত হয় মানুষের পক্ষে কথা বলে, মানুষকে, মানুষের অধিকারকে তুলে ধরে, তখন দল কিন্তু অসাধারণ, অসাধারণ শক্তি অর্জন করে, জনগণকে নিয়ে এগিয়ে যায়। মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছিল। এভাবেই তো দলটা দল জনগণের হয়েছে। দল হয়ে হুম, উঠেছিল, পরিণত মানুষের, হয়েছে। গণমানুষের দল হয়ে উঠেছিল। হ্যাঁ। এরশাদের বিরুদ্ধে আন্দোলনের সময় আবারও সেই স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জনমানুষের দল হয়ে উঠেছিল। আওয়ামী লীগের ভবিষ্যৎ অনেক ভালো। আর এই ওকে। ভালোটার জন্য আওয়ামী লীগের যতটুকুটা কৃতিত্ব, তার চেয়ে বেশি কৃতিত্ব দিব এই এই আপনার এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তার রেজিম, এনসিপি, সমন্বয়ক, ছাত্র শিবির, জামাত, এদেরকে। কারণ তারা এত অত্যাচার করেছে গত 1 বছরে মানুষকে, হুম। মানুষকে জীবনের মতো বুঝিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ ছাড়া এখন তাদের অধিকার প্রতিষ্ঠা করার আর কেউ নেই। মানুষ এটা বুঝতে ইন্টারেস্টিং পেরেছে। একটা, আমি জাস্ট একটু বলি। আমি মাত্রই দেখছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে যদি 1 লাখ টাকা চাঁদা দিতে হতো এখন দিতে হয় 5 লাখ টাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। আপনার দেখেন, ওনারা অনেক অনেক সুশীল সমাজের অনেক বললেন কথা বলার অধিকার ছিল না, কিন্তু এটা বলতে পেরেছিলেন কথা বলার অধিকার ছিল না। এখন কথা বলার অধিকার নাই, এইটাও বলতে পারেন না। এই হচ্ছে আমাদের অবস্থান আওয়ামী ডিফারেন্স। লীগ ছাড়া। আওয়ামী লীগ, ওরা বলে, অনেকেই মনে করেছিল, অনেক ছাত্ররা মনে করেছিল, কারণ তাদের জন্মই হয়নি তখন, তারা দেখেনি দেশের অবস্থা কি ছিল 20 বছর 25 বছর আগে। গত 17 বছরে তারা বেড়ে উঠেছে। আওয়ামী লীগ যে বাংলাদেশে একটা হতদরিদ্র দেশ থেকে পৃথিবীর 35তম শক্তিশালী অর্থনৈতিক দেশ হয়ে উঠেছিল, অথবা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি গড় আয়ের দেশ হয়ে উঠেছিল, ভারতেরও উপরে, গত 17 বছরে, এটা তারা বুঝতে পারেনি। তারা মনে করেছিল এটা আওয়ামী লীগের ব্যর্থতা। তারা চাচ্ছিল G20-তে ঢুকে যেতে। আওয়ামী লীগ যে বাংলাদেশকে আগামী 10-15 বছরের মধ্যে জার্মান বা ইংল্যান্ডের মতো করে ফেলতো, এটা তারা বুঝতে পারেননি। এখন তারা বুঝতে পারছেন। তো ভবিষ্যৎ আওয়ামী লীগের খুবই ভালো। মানুষ এখন বুঝতে পারছে স্বাধীন বাংলাদেশকে কে রক্ষা করবে, বাংলাদেশের পক্ষে কে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কে। এটা আওয়ামী লীগের জন্য অনেকটা ব্লেসিংস বলতে পারেন, যদিও অনেক রক্তের বিনিময়ে এটা হয়েছে, অনেক অত্যাচার এবং অত্যাচারিত হওয়ার মধ্য দিয়ে এটা হচ্ছে। এই জন্যই আওয়ামী লীগ জেগে উঠবে আবার, জেগে উঠেছে আসলে। সেটা শুধু আমরা চোখে দেখতে পাচ্ছি না ঠিক মতো, খুব শীঘ্রই দেখতে পারবো, মানুষ যখন মাঠে নেমে পড়বে তখন। আম, অনেক ধন্যবাদ ভাই। আমি যতটুকু বুঝলাম, বা আমার আমার অ্যানালাইসিসও যেটা বলে, আওয়ামী লীগ আসলে গত 10 বছর, আমি ফার্স্ট টার্মটা বাদ দিলাম বা তার পরেরটাও, তো গত 8-7 বছর যেটা আওয়ামী লীগ কিছুটা বোধহয় জনগণের পালসটা বোঝার অত অসমর্থ ছিলেন, না হলে তো এটা হতো না হয়তো। যেটা আমি নির্মোহভাবে আমার কাছে মনে হয় যে জনগণের পালস আরো ভালো করে বোঝা উচিত ছিল আওয়ামী লীগের। কারণ আওয়ামী লীগ রিপ্রেজেন্ট করে জনগণকে। আওয়ামী লীগ কোনো
আম, বৈঠকি দল না বা ড্রয়িং রুমের দল না, আওয়ামী লীগ জনসাধারণের দল। এবং দেখেন, দেশের এই ক্রান্তিকালে আওয়ামী লীগের পাশে জনগণই এসছে। বড় বড় অনেক নেতারা অনেক পরে এসছেন, কিন্তু আওয়ামী লীগকে রক্ষা করছে, আওয়ামী লীগকে নিজের এগিয়ে নিয়ে যাওয়ার যে গুরু দায়িত্বটা, সেটা নিয়ে গেছে বাংলাদেশের সকল শ্রেণী মানুষ, সকল শ্রেণী পেশার। আমি বলতে চাচ্ছি আইনজীবী, শিক্ষিত, দিনমজুর, শ্রমিক, সবাই। এটাই হচ্ছে একটা রাজনৈতিক দলের। আপনার পিছনে যে বঙ্গবন্ধুর ছবি দুইটা, আমি ওনার দিকে, আপনার সাথে কথা বলতে বলতে ওনার দিকে দেখছিলাম, যে এইটাই হচ্ছে যে এই মানুষটার এবং শেখ হাসিনার ক্যারিশমা ছিল এবং আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ মানুষ একটা জাতির জনক, একটা রাষ্ট্রনায়ককে কখনো তার জাতি ভুলে যায় না, এটা হতেই পারে না। তো আমি আপনার সাথে একদম সম্পূর্ণ একমত। আপনি ভালো থাকবেন ভাই। আপনি যে আমাদেরকে সময় দিয়েছেন, সবচেয়ে বড় কথা আপনি আমাদের আপনার কাজের কথাগুলো আমাদের দর্শকদের মাঝে তুলে ধরেছেন। এই জন্য খুবই ভালো লাগছে জেনে যে কাজ হচ্ছে গোটা বাংলাদেশে, পৃথিবীতে কাজ হচ্ছে, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার সুস্থতা কামনা করি। আপনি আরো সুস্থ থাকুন, আরো ব্যস্ত থাকুন, আমাদের দেশের মানুষের জন্য, আমাদের জন্য কাজ করুন, এটাই আমরা চাই। আবারও কথা হবে অন্য কোনো বিষয়ে। আপনার মঙ্গল কামনা করি। আপনাকে অনেক ধন্যবাদ, আর আপনার সাথে আপনাদের টিমের যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকেন। অনেক ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, আশা করি আজকের অতিথির কথা আপনাদের ভালো লেগেছে। আমি শুধু একটা কথা বলতে চাই। এই যে ডক্টর ইউনূস মপতন্ত্র দিয়ে একটা রাষ্ট্রকে, একটা 20 কোটি মানুষের, 18 কোটি মানুষের একটা দেশকে দখল করে নিতে চাইছে কিছু মানুষ, একটা মব, একটা কতগুলো গুনস মিলে একটা রাষ্ট্রকে কত দখল করে নিতে চাইছে, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সমস্ত কিছু বিলীন করে দিতে চাইছে। এর থেকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে উম ঘুরে দাঁড়িয়ে এই 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 পরাজিত শক্তিকে বিদায় করতে হবে। আর যদি সেটা করতে না পারি, আমাদের জন্য যে কি ভয়াবহ বিপর্যয় নেমে আসছে, এটা বোধহয় আমরা এতদিনে বুঝে গেছি। এখন আমাদের প্রতিরোধ করার সময়, আমাদের ঘুরে দাঁড়ানোর সময়। চলুন আমরা ঐক্যবদ্ধ হই। আর আপনার বাড়ির যে তরুণ যুবক, কন্যা, শিশু, নারী, সবাইকে আপনারা, পুরুষদের বলছি, একটু খেয়াল রাখবেন। সবার অধিকার আছে, আমরা সবাই মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।